হাতের মান তাসাটা দেখ, এবার নববর্ষে ও দিল। সুন্দর না? ঈষৎ গর্বমিশ্রিত সুরে কথাটা বলল মিত্রা। মিষ্টি এসে নদী বলল, খুব সুন্দর মানিয়েছে তোকে। চিরকাল বইয়ের পাতায় মুখ গুজে থাকা নদীরও বেশ নজর কেড়েছে মানতাসাটা। ডিজাইনটা বেশ সুন্দর। মিষ্টির প্লেটটা নদীর দিকে এগিয়ে দেয় মিত্রা। এই তো, এত মিষ্টি খাবো না। নদী মাথা ঝাঁকিয়ে বলল, আরে খেয়ে নে। কত বছর পর আমার বাড়িতে এলি বলতো? মিত্রা জোর করে নদীর মুখে অল্প মিষ্টি ঢুকিয়ে দেয়। সেই কবে বোলপুর শিফট কবে গেলি? কি যে ব্যবসা বাণিজ্য করে বেড়াস? কলকাতার কথা কি একবারও মনে পড়ে না তোর? মিত্রা অনুযোগের সুরে কথাটা বলে। নদী বলে, মনে পড়েই বলেই তো তোর কাছে এলাম। খুব মিস করছিলাম রে তোকে। তবে কি বলতো, ওখানে থাকতে এখন বেশ ভালো লাগে। কতজন মিলে কাজ করি, সেলটাও ভালো চলছে। আসলে বাবা চলে যাওয়ার পর বিজনেসটাই একমাত্র ভরসা ছিল। তখন চাকরির কোচিং নেব নাকি সংসারটাকে সামলাবো। যেদিন বইয়ের থেকে মুখ বেড়ে প্রথম বাস্তবের দিকে তাকালাম, সেদিন খুব অসহায় লাগছিল জানিস। কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে গেল। এখন যেন কিসের বিজনেস তোর? মিত্রা ভুরু চোখে পুচকিয়ে জিজ্ঞেস করে। টেরাকোটার গয়নার। প্রথম আইডিয়াটা অনুভব দিয়েছিল রে। ওই তো বলল, শান্তিনিকেতন নাকি এসবের খুব ডিমান্ড। কথাটা সত্যি। সোনাঝুরির হাটে পুরো লোক উপচে পড়ে এসব কিনতে। তাছাড়া সারা বছর তো ট্যুরিস্টদের লেগেই থাকে। ভাবা যায়, আমাদের স্কলার নদী কিনা শেষে হাটে বসে পোড়া মাটির গহনা বেচছে। এর চেয়ে তুই বিয়ে করলেই পারতিস। কথাটা মজার ছলে বললেও নদীর কানে কেমন যেন বিদ্রুপের সুরে বেজে ওঠে। আসলে এটা নদীর বেশ একটি দুর্বল জায়গা। পড়াশোনা করে চাকরি করার খুব ইচ্ছে ছিল নদীর, কিন্তু বাবার একটা স্ট্রোক আর সব শেষ। তখন এই ব্যবসাটাই ওকে বাঁচিয়েছিল। দিনে দিনে যেন বিজনেসটার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে ওর। একটা আলাদা জোর দেয় ওকে এটা। বারবার মনে করিয়ে দেয়, কোনো বিপদ হলেও ওর পাশে আর কেউ না থাক, বিজনেসটা তো রয়েছে। কতগুলো মেয়ে এখন ওর বিজনেসের সাথে যুক্ত। বোলপুরে বেশ কয়েকটা আউটলেট খুলছে। মেয়েগুলোরও বেশ সাহায্য হয়। পৌষ মেলায় নদীর স্টল তো পুরো বাঁধা। ওদের এলাকার সবাই এই নামে দোকানটাকে চিনে, নদীর দিদির দোকান। না, এখন আর চাকরি না পাওয়ার রিগ্রেট করে না নদী। বিজনেস একটা আলাদা মজা আছে। অনেকে মিলে পরিবারের মতো মিলেমিশে কাজ করে। ভাবনা স্রোত হারিয়ে গিয়েছিল নদী। হঠাৎ মিত্রার সামনে তুড়ি বাজিয়ে বলল, কিরে, কি ভাবছিস? না না, কিচ্ছু না। একটু আনমনা লাগে নদীর গলার আওয়াজটা। মিত্রা আবার বলল, এবার বিয়েটা করেই ফেল, একটা ভালো ছেলে দেখে। দেখবি এরকম উপহার রোজ পাবি। বলেই সোনার মান্তাসাটা আরেকবার নদীর চোখের সামনে তুলে ধরে মিত্রা। নদীর মনে পড়ে যায় গত বছরের ধনতেরাসে মাকে নিজের টাকায় একজোড়া কানপাশা গড়িয়ে দিয়েছিল ও। মায়ের অনেক বছরের শখ ছিল আরেকবার বিক্রিটা একটু বেশি হওয়ায় সবার আগে ইচ্ছাটা পূরণ করেছিল নদী। গিফটটা পায়নি, নিজের টাকায় কিনেছে, সম্পূর্ণ নিজের টাকায়। মুখে এত কিছু বলে না নদী, শুধু অল্প হেসে বলে, আসলে অনুভবের মায়াটা শরীরটা তেমন ভালো যাচ্ছে না। না হলে এই মাসে আশীর্বাদটা হয়ে যেত। এই এক সেকেন্ড মিত্রা থামিয়ে দেয় নদীকে। অনুভবের আশীর্বাদ মানেটা কি? লাজুক হেসে নদী বলে, তুইও জানিস না, আসলে অনুভবের সাথে বেশ কয়েক বছর ধরে একটা সম্পর্ক গড়ে উঠেছে। ছেলেটা খুব ভালো জানিস, আমাকে খুব সম্মান করে, বোঝে রাখতে তোর সম্মান। ওই অনুভব মাস কয়েকটা গেলে কত টাকা রোজগার করে, আর ওর মার না ক্যান্সারের পেশেন্ট। ওই 1010 টাকা তো মাইনে। মায়ের চিকিৎসা বোধ হয় তার বেশি ব্যয় হয়। দেখ গিয়ে কত জায়গায় ধার দেনা করে রেখেছে।
এমন একটা পরিবারে তুই বিয়ে করবি? তোর কি মাথা খারাপ? এমনভাবে বলিস না মিত্রা, ও ধার দেনা কিছুই করেনি। আর মায়ের শরীর খারাপ খরচা করবে না? সেই ধার দেনা তো ওর রোগের চিকিৎসা করাচ্ছে। পারিসও বটে তুই। এই দাঁড়া, দাঁড়া। আচ্ছা তুই কোনভাবে ওর মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়ে বসেনি তো? মিত্রার কথাটায় মুখটা নামিয়ে নিয়ে নদী বলে, দায়িত্ব কেন নেব? তবে যৎ সামান্য কিছু দেওয়াটা তো আমার কর্তব্য বল। ওই কারণেই এখন অনুভব তোকে বিয়ে করার ধান্দায় আছে। মায়ের চিকিৎসার খরচটা বিনামূল্যে হয়ে যাবে। শোন, বিয়ে করবি এমন একজনকে যে তোর দায়িত্ব নেবে। তুই মেয়ে, তোর এত দায়ভার মাথায় লইবার আর কোনো কারণ দেখি না। অবশ্য আমি কাকেই তো বা বোঝাচ্ছি, তুই তো বিয়ের আগ থেকেই দায়িত্ব নিয়ে আছিস। এতক্ষণ শান্ত থাকলেও মিত্রার কথাটা একটু গায়ে লেগে যায় নদীর। উত্তর না দিয়ে পারে না ও। মিত্রা, দায়িত্ব আমি একা নিয়ে নেই। বাবা মারা যাওয়ার পর অনুভব কিন্তু এই বিজনেস আইডিয়াটা আমাকে দিয়েছিল, জানিস। মায়ের শরীর খারাপের সময় ও ভীষণভাবে আমার পাশে ছিল। না হলে সব কিছু আমি একা সামলাতে উঠেই পারতাম না। আর দায়িত্ব কেন ও পালন করবে না বলতো? সংসারটা আমাদের দুজনা করব। দুজনের পাশে তো দুজনকেই থাকতে হবে। ওর মা ও আমার মা কি আলাদা? সেই তো বড় কথা। এই আমাকে দেখ না, বিয়ে করার সময় একদম দূরবীন দিয়ে খুঁজে লাইফ পার্টনারকে চুজ করেছি। গয়নার বিশাল দুটো শোরুম আছে, সোনা হীরের টাকার ছড়াছড়ি, পয়সার কোনো অভাব নেই। আর আমাকে তো ঘরে কুটিটি পর্যন্ত নাড়তে হয় না। মিথ্যার কথার ফাঁকে হঠাৎ ওর স্বামী দিব্যেন্দু ঘরে ঢুকেই দিব্যেন্দুর চোখে যায় মিত্রার হাতের দিকে। বেশ কড়া গলায় দিব্যেন্দু বলে ওঠে, এ কি মিত্রা, এই মান্তাসাটা পরে আসো কে? আমাকে তো এটা পয়লা বৈশাখে হালখাতা অনুষ্ঠানে পড়তে দিয়েছিলাম। কত লোকজন দেখবে, আর এটা তুমি এখন পরে নোংরা করছো। প্রথমে একটু থতমত খেয়ে যায় মিত্রা, তারপর একটু হেসে বলে, আহা, রাগ করছো কেন? আসলে পুরনো বন্ধু এসেছে, তাই ওকে একটু দেখাচ্ছিলাম। আমার বর আমায় কত সুন্দর উপহার দিয়েছে। উপহার? হোয়াট উপহার? দিব্যেন্দু আকাশ থেকে পড়ে, মিত্রা, এটা তোমায় দিয়েছিলাম যাতে নববর্ষে আমাদের নতুন শোরুম উদ্বোধনে তুমি এটা পরে আমাদের নতুন জুয়েলারি কালেকশনটার প্রমোশন দিতে পারো। এটা বিক্রির জন্য। তোমায় পার্মানেন্টলি নিয়ে নিই আমি। এটা আমার জন্য নয়। মিত্রা ফেলে ভাবে তাকিয়ে জিজ্ঞেস করে, না, কি ভাবতো তুমি? প্রতিটা অকশনে তোমার সোনা দিয়ে ভরিয়ে দিতে হবে? আসলে নিজে তো রোজগার করো না এক পয়সাও, তাই বুঝো না হার্ড আর্ট মানি কাকে বলে। কথাগুলো ছুঁড়ে দিয়ে গটগট করে বেরিয়ে যায় দিব্যেন্দু। একবারও খেয়াল করে না যে সহধর্মিণীর লজ্জায় অপমানে মাটিতে মিশে গেছে। নদী মিত্রাকে কি বলবে খুঁজে পাচ্ছে না। মিত্রাও যেন নদীর দিকে তাকাতে পারছে না আর। কিছুক্ষণ পরে মিত্রায় মুখ খুলে, তুই সত্যি খুব ভালো আছিস রে নদী। মিত্রার হাতে হাত রেখে নদীও বলে, তুইও এবার একটু ভালো থাকার চেষ্টা হাদিস কর। কথাটা শেষ না হতে নদীর ফোনটা বেজে উঠল। ফোনটা ধরে নদী চমকে উঠল। কি, দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ফোনটা রেখে উঠল। দাঁড়ায় নদী, আমাকে এখনই যেতে হবে মিত্রা। মণি মানে অনুভবের মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছে, হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমি বুঝলাম, বুঝলি। সাবধানে যাস নদী। মিত্রা মন খারাপে সুরে বলে ওঠে, আসলে অনেক গুছুল বছর পর দেখা হয়েছিল পুরনো বন্ধুর সাথে, ছাড়তে মন চাইছে না। নদী চলে গেছে প্রায় 3.5 ঘন্টা হয়ে গেল। দিব্যেন্দু খাবার দিতে দিতে মনে হলে মিত্রা জিজ্ঞাসা করে, আমার মান সম্মান তোমার কাছে কোনো ম্যাটারই না, তাই না? আমার বন্ধুর সামনে আমাকে এত ছোট করতে পারলে তুমি? খাওয়া থামে দিব্যেন্দু রক্তচক্ষু করে তাকিয়ে বলে, সারা দিন আমার যথেষ্ট পরিশ্রম হয় মিত্রা। এখন ন্যাকামি না করে মেজাজটা একদম বিগড়ে দেবে না। চুপ করে যায় মিত্রা। নদী সত্যি খুব ভালো আছে। রাতের সব কাজ মিটিয়ে নদীকে একটা ফোন করে মিত্রা, হ্যালো নদী, ওদিকের কি খবর রে? ডাক্তাররা দেখছে অনুভব খুব কানাকাটি করছে রে।
আমাকে সব দিকে সামলাতে হচ্ছে তো। আমি তোকে একটু পরে ফোন করি বলেই ফোনটা রেখে দেয় নদী। একটা চাপা দীর্ঘশ্বাস মিত্রার বুকে ঠেলে বেরিয়ে আসে। আজ মিত্রা ভেবে পাচ্ছে না ওর সারা জীবন প্রাপ্যটা কি। নদী একার রোজগারে নিজের পরিবারটা চালাচ্ছে, কতগুলো মেয়েকেও কাজ দিয়েছে, অনুভবের মতন একটা লাইফ পার্টনারও পেল। দুজনেই নিজেদের ছোটোখাটো প্রবলেমগুলো কি সুন্দরভাবে ভাগ করে নেয়। আজ অনুভব কি অবলীলায় নদীকে ফোন করে নিজের সমস্যার কথা বলে দিল। আর ওকে তো দিব্যেন্দু ভরসাই করে না, বলেই ওর নাকি শুধু চাহিদা আর চাহিদা। অথচ অন্দরমহলের যাবতীয় খুঁটিনাটি সামনে রেখে এই মিত্রাই। তবুও দিন শেষে মিত্রা দিব্যেন্দুর কাছে একটি শোপিস ছাড়া আর কিছুই না। ওকে সাজিয়ে গুছিয়ে মুড়িয়ে লোকের সামনে নিয়ে গিয়ে নিজের বিক্রি বেড়ায়। আজকাল ওর সাথে কথা বলতে গেলেও কেমন যেন ঝাঁঝিয়ে ওঠে। আজ খুব মনে হচ্ছে ঠোঁটের কোণে এই লোক দেখানো হাসিটা একবার প্রাণ খুলে হাসতে পারলে খুব ভালো হতো, ঠিক যেমন নদী হাসে। আচ্ছা, নদী তো অনেক মেয়েকেই কাজ দেয় বলে শুনেছে মিত্রা। ওদের গহনার বানানোর আফটায় তো প্রতি মাসে নতুন নতুন মেয়েরা কাজ করতে আসে। ও গেলে কি নদী ওকে ফিরিয়ে দিবে? কথাটা মাথায় আসতেই মিত্রার মনে নতুন একটা স্বপ্ন উকিঝুঁকি মারছে। একটা নতুন কিছু করতে ইচ্ছা করছে। আর কিছু না থাক, নিজের একটা পরিচয় তো থাকবে নদীর মতন। ভাবতে ভাবতে চোখ দুটো লেগে এলো মিত্রার। হঠাৎ ফোন বাজার শব্দে ঘুম ভেঙে যায়। নদী ফোন করছে। ঘড়ির দিকে তাকিয়ে ভোর 4:30 বাজে। ফোনটা রিসিভ করতে নদী বলে ওঠে, অফ টাইমে ফোন করলাম তাই না? না একদম না, বল অনুভবের মায়ের শরীর এখন কেমন আছে? আই অ্যাম আউট অফ ডেঞ্জার। অনুভবকে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে তোকে ফোন করলাম। আসলে এভাবে চলে আসতে হলেও মনটা আমার খারাপ লাগছিল। আমারও আজ খুব খারাপ লাগছিল তোর সাথে কথা বলে। মিত্রার গলার উদাস ভাবনাটা নদীর কানে এড়ায় না। তবে নদী কিছু বলার আগে মিত্রা বলে ওঠে, তোর কাছে একটা সাহায্য চাই নদী। জানি এখন ঠিক সময় নয়, তবুও। আরে এত হেজিটেট করছিস কেন? বল কি লাগবে? ঠোঁট কামড়ে মিত্রা বলে, আমাকে তোর দোকানে একটা কাজ দিবি? মানে তো কিছু দেখলি অনেক দিনের ঠুনকো ভালো থাকার ভেগ করে ওর দোকানে সবচেয়ে কম দামে গয়না হয়ে বসে আছি। এবার একটু প্রাণ খুলে বাঁচতে চাই, ঠিক তোর মতন। পরশ্রী কাতরতা খারাপ কতটা জানি, কিন্তু তোর স্ত্রী ওপর নজর না রেখে আর পারলাম না। একটা ছোটোখাটো কাজ হলেও চলবে, দিবি? অনেকক্ষণ চুপ থাকে নদী, তারপর বলে, তোকে বলা হয়নি এই পয়লা বৈশাখে কলকাতায় একটা শোরুম উদ্বোধন হবে। ওখানে হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে ঘর সাজানো সব জিনিসপত্র থাকবে। আমার তো পুরো সেট আপ বেলপুরে। তুই যদি কলকাতার শোরুমটা একটু ম্যানেজারের কাজটা করে দিতি, তাহলে আমার চাপটা একটু কমতো। করবি? বেচা চোখে হাসতে হাসতে মিত্রা বলে, এবার আর গহনার ঢেকে পয়লা বৈশাখটা কাটানো হবে না, বুঝলি? খুব বুঝেছি। কি বুঝলি? এই যে এবার পাখি খাঁচা ছেড়ে উড়বে। উড়বেই তো, অনেক উঁচু আকাশে উড়বে। বলতে বলতে বাইরের দিকে তাকায় মিত্রা। ভোরে আলো তখন সবে ফুটছে। পাখিগুলো অনেক দূরের আকাশে উড়ে যাচ্ছে। আর ঘরের ভিতর একটা পাখি তার ওড়ার প্রস্তুতি নিচ্ছে। বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন গল্প বা